এই ছেলে, মাঝরাতে ছাদে কি করছো? নীরবতাকে পায়ে মারিয়ে নারী কণ্ঠের ধমক এসে বাড়ি খায় আবরণের কানে। তার পরনে পাতলা একটা গেঞ্জি, সাথে হাফ প্যান্ট। ঘুরে তাকায় সে। আবসা আলোয় শ্রেয়নার মুখটা দৃশ্যমান হয়, তবে বোঝা যাচ্ছে ওটা শ্রেয়না আলমী। মানুষ মাঝরাতেই ছাদে আসে, তুমি কি করছো? আবরণের পাল্টা প্রশ্নে বিরক্ত হয় শ্রেয়না। ঘুম আসছিল না দেখে কফির কাপ নিয়ে ছাদে এসেছে। আবরণকে সে এই সময় মোটেও এখানে আশা করেনি। আবরণ ছাদের রেলিংয়ে হাত রেখে ভর দেয়। এরপর এক লাফে শ্রেয়নাদের বিল্ডিংয়ে চলে আসে। চমকে দু কদম পেছায় শ্রেয়না। বুকের ভেতর ধড়াক করে ওঠে। ছাতি সাবরায় সে, বার কয়েক থুতুও দেয়। মনে কি ভয় ডর নেই? যদি পড়ে যেতে? পড়ে তো গিয়েছে। মানে? বোকা কণ্ঠে শুধায় শ্রেয়না। আবরণ তার হাত থেকে সৌ মেরে কফির কাপটা নিয়ে নেয়। তাতে চুমুক দিয়ে তৃপ্তির ঢেকুর তোলে। শ্রেয়না পলক না ফেলে বড় চোখে তাকিয়ে থাকে। সে কফিতে এখনো মুখ দেয়নি, তাই অসুবিধা হচ্ছে না। বললাম পড়ে গিয়েছে। কোথায় পড়লে? ভালোবাসায়। সঙ্গে সঙ্গে বিরক্তিতে মুখ তেতো হয়ে আসে শ্রেয়নার। মাছি তাড়ানোর ভঙ্গিতে বলে। মজা করো আমার সাথে? আবরণ কফির কাপ এক সাইডে রেখে দু কদম এগোয় রাশভারী গলায় বলে। তোমার সাথে মজা করার সম্পর্ক? শ্রেমনা উত্তর দেয় না। হঠাৎই হাঁসফাঁস লাগতে শুরু করে তার। আবরণ তাকেই দেখছে। আবসা আলোয় সেটা স্পষ্ট। তাই এখান থেকে দ্রুত প্রস্থান করতে চাইল সে। আবরণ শ্রেয়নার অন্যার কোণ নিজের হাতের মুঠোয় পুরে নেয়। থমকায় শ্রেয়না। গোল গোল চোখ করে তাকিয়ে থাকে। আবরণ নিজের চাহনি শীতল করে। একে একে শ্রেয়নার গাল, থুতনি, নাক, কপাল, ঠোঁট পরোক্ষ করে নেয়, যেন চিলের দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রেয়না এদিকে সেদিকে দৃষ্টি ফেরায়, ছাড়াতে চায় নিজের আঁচল। ইতিমধ্যে আবরণ ভরাট কণ্ঠে বলে ওঠে। শুধু ভালোবাসলেই হয় না, প্রণয়ের শুভ পূরণের জন্য লড়তে হয়। বক্ষস্থলে ব্যাকুলতাকে প্রশ্রয় দিয়ে রণক্ষেত্র নেমে যুদ্ধ ঘোষণা করতে হয়। বিজয়ী বেশি তবেই হৃদয়ে হারা দিবে এক ঝাঁক শীতলতা। অন্যথায় পরাজিত সৈনিক হয়ে বুক চাপড়ে বলতে হবে, কারে বলি এই ব্যাকুলতা। শ্রেয়না শুধু চেয়ে থাকে, বুঝতে পারে না তার কি বলা উচিত, কি করা উচিত এই মুহূর্তে। শুধু মনে হচ্ছে এই দৃষ্টি থেকে, এই বন্ধন থেকে মুক্তি চাই তার, সেটাও এই মুহূর্তেই। এদিকে আবরণ তার অস্বস্তিকে বাড়িয়ে দিতে আরেকটু কাছে টেনে নেয় তাকে। আবরণের সঙ্গে তার কিছুটা ছোঁয়া লাগে। পায়ের নিচে শিরশির করে ওঠে শ্রেয়নার। ঘরে যাবো, ছাড়ো। না ধরতে ছাড়তে বলছো? দ্যাটস নট ফেয়ার। বলেই হ্যাঁচকা টানে নিজের বুকের উপরে ফেলে শ্রেয়নাকে। চমকায় শ্রেয়না। থমকায় তার সকল অনুভূতি। শক্ত হয়ে মিশে থাকে আবরণের বক্ষে। চোখ দুটো এখনো স্থির, যা আবরণের কাঁধের বাহির দিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদের দিকে নিবদ্ধ। দিন দুনিয়া ভুলে ফ্রিস্ট হয়ে গিয়েছে শ্রেয়না। আবরণ নিজের কম্পিত হস্ত শ্রেয়নার কোমরে রাখে। হুট করেই চেপে ধরে নিজের সাথে। চোখ বুজে নেয় তৎক্ষণাৎ। শ্রেয়নার কোমল শরীরটা ঠেসে ধরে নিজের প্রশস্ত বুকের সাথে। আবেশে চোখ বন্ধ করে নেয়। ভেতরটা ঠক ঠক করে কাঁপছে আবরণের। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নেয়। শ্রেয়না খানিক নড়ে উঠতেই আবরণ তার কোমর খামছে ধরে। ঈষৎ কেঁপে উঠে শ্রেয়না। চোখ খিচে বন্ধ করে নেয়। মুখ থুবড়ে পড়ে থাকে আবরণের বুকে। একটু শান্তি চাই, একটুই নিব। নড়াচড়া করো না মাতারি, নাহলে ভালো হবে না। এতদিন স্বপ্নে এসে জ্বালিয়ে আমার তবলা বাজিয়ে গিয়েছ, এবার আমি বাস্তবিক তো জ্বালাই। মাঝে মধ্যেই কিন্তু এভাবে জ্বালাবো। টু শব্দটি করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি আমার এনার্জি ফিরে পেলেই ছেড়ে দেবো। বলেই নিবিড়ভাবে শ্রেয়নার কোমল দেহটা নিজের শরীরের সাথে মিশিয়ে নেয় আবরণ, যেন একদম বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। এক হাত শ্রেয়নার কোমরের একটু উপরে দিয়ে নিয়ে পিঠে রেখে দিয়েছে, অপর হাত শ্রেয়নার ঘাড়ের কাছে। অনুভূতিটা বড্ড এলোমেলো, যেন আরো কিছু চাইছে তারা। শ্রেয়নার শরীরের উষ্ণতা বিগলিত করছে আবরণের সর্বাঙ্গ। সময় যত গড়াচ্ছে শ্রেয়নাকে ততই শক্ত করে আঁকড়ে ধরছে সে। আবরণ ঝট করে ছেড়ে দেয় শ্রেয়নাকে। হুট করে এমন হয় শ্রেয়না কিছুটা দূরে ছিটকে যায়।
চোখ ডোলে সামনে তাকায় সে। ছোট ছোট চোখে তাকিয়ে থাকে আবরণের দিকে। ঘুম জোরানো কণ্ঠে বলে, কি হয়েছে? ওর এমন কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় আবরণ। সেই সঙ্গে কিছুটা শব্দ করে হেসে ফেলে। শ্রেয়না সচকিত নয়নে তাকায়, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আবরণের মুখের দিকে। পর মুহূর্তেই চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয় তার। 1 সেকেন্ডের সময় ব্যয় না করে দৌড়ে চলে আসে ছাদ থেকে। আবরণ এবার কিছুটা জোরেই হাসে, দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে চুলে হাত বোলায়, বিড়বিড় করে বলে ওঠে, অভিমানী, ছলনায় ভেঙেছে হৃদয়। বড় কষ্ট হয় মেনে নিতে পরাজয়। নারীরা পিঠের উপর দুঘা বসিয়ে দিতে না পারলেও তরকারিতে লবণ কম দিয়ে ঠিকই বুঝিয়ে দেবে। তোমাকে সে লবণ ছাড়াই কচকচে চিবিয়ে গেলি খাওয়ার ক্ষমতা রাখে। বুদ্ধিমান হলে তুমি বুঝে নেবে, নাহলে সময় যেতে গড়াবে তোমার কপালে শনির দশা এক্কা দোক্কা করে নাচবে। তীব্র গরমে অতিষ্ঠ সৃজন। চারপাশে কোলাহল, সেই সঙ্গে গরম বাতাস এসে তার শরীরের তাপ দ্বিগুণ করে তুলছে। সৃজনকে এক ধাপ জ্বালিয়ে দিতে উপস্থিত হয় আবরণ। সেই সাথে তার বিখ্যাত উপদেশ ছুঁড়ে মারে সৃজনের দিকে, যেটার আগামাথা কিছুই ঠাওর করতে পারে না সে। কিছু বোঝো না যে? সৃজন উত্তর কাটে না। কাল রাতে যে মেয়ের লাশ পাওয়া গিয়েছে তার বাবা মা 5 দিন আগে মিসিং ডায়েরি লিখিয়ে গিয়েছিল। মেয়েটা ক্লাস 9-এর স্টুডেন্ট। কোচিং থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথেও হুট করে লাপাত্তা হয় সে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিশ মেলেনি। কিন্তু এখন হঠাৎই লাশ পাওয়া যায়, তাদের উপর দিয়ে কম ধকল যাচ্ছে না। যদিও নিজেদের কাজ তারা খুব মনোযোগের সহিত করে যাচ্ছে, এরপরও একটা চাপ রয়ে যায়। সৃজন যেমন তেমন, সিনহার শ্বাস ফেলার সময়টুকু নেই যেন। নুহাসের ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। এর বদলে হানা দিয়েছে নতুন কেসের বেড়াজাল। কে 2 দিন পর পর মেয়েদের গায়েব করছে। কয়েকজনকে পাওয়া যাচ্ছে তো কিছুজন একেবারেই গায়েব। নেই তো নেই, কোথাও খুঁজে পায় না তারা। পরে যখন কারোর লাশ পাওয়া যায়, মুখ দেখানোর জো থাকে না আর। সৃজনকে চুপচাপ প্যান্টের পকেটে হাত পুরে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে আবরণও তাকায়। নীরদ জাহিদ আসছে। ওরাকে দেখে আবরণ নিজের মুখভঙ্গি গম্ভীর করে নেয়। বাদামি রঙা ট্রাউজারের পকেটে হাত পুরে দাঁড়িয়ে থাকে, সম্পূর্ণ মনোযোগ দেয় লাশ যে জায়গায় ছিল সেদিকে। আবরণ নড়ে চড়ে দাঁড়ায়, কিছুক্ষণ এগোতে নেয় সে। তাকে সামনের দিকে অগ্রসর হতে দেখে বাধা সাধে সৃজন। তোমার বাপ ভীষণ খেপে আছেন, যেও না, নইলে তুলে আছাড় মারবেন। আমি আমার বাপের কাছে দুধের বাচ্চা, ভুল ত্রুটি সারাদিন করব, আবার মিলিয়ে যাব। তুমি শ্বশুরের চ্যাংড়ার মাঝখানে এসে বেতলামি করবে না, খবরদার। শ্বশুরের চ্যাংড়া বলতে? চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন করে সৃজন। আবরণ নিজের ক্লিন সেফ গালে হাত বোলায়, পা টানা দেয় একবার, ফোঁস করে শ্বাস টেনে বলে, গুগল থেকে ট্রান্সলেট করে নাও, সিলি বয়। আবরণ নিঃসংকোচে এগিয়ে আসে। নীরদের সামনে দাঁড়াতেই সেখান থেকে অন্যত্র চলে যান তিনি। আবরণ ঠোঁট কামড়ে হাসে, তবে নীরদের পিছু নেয় না, বরং নিজের বাইকে চড়ে বসে। সৃজনের দিকে তাকিয়ে গড়গড় করে বলে, তোমার মনে যে লাড্ডু ফুটছে সে খবর আমার জানা। বেশি টক বকিও না ব্রো, নাহলে উতলে পড়তে সময় লাগবে না। শুধু মাঝে মধ্যে তোমাকে সে বিবাহিত সম্পর্কের কিছু উপদেশ ছুড়ে মারবো, ছোট ভাই হিসেবে। আসছি। সৃজন কপাল ডলে। এই ছেলে তার পেছনে গোয়েন্দা লাগিয়েছে নাকি? এটা করলেও অবশ্য অবাক হবে না সৃজন। আবরণ জাহিদের থেকে সকল ধরনের ফালতু কাজ প্রকাশ পাওয়া অসম্ভবের কিছুই না। দানাকে স্কুলে দিয়ে এসে আবারও জাহিদ ম্যানশনে চলে গিয়েছে রোদ। এখানে তার ভালো লাগে না। প্রিয়ম কল করে মাঝে মধ্যে। সময় নেই ছেলেটার, কত কাজ, একটার পর একটা কেস হাতে আসছে, সেগুলো নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে। সে ভাবলো মিশান তাহিয়ারের সাথে আড্ডা দেওয়া যাক একটু। সারা দিন সময় কাটিয়ে সন্ধ্যার দিকে ফিরে যাবে ফ্ল্যাটে। মিশান তখন নিজের রুমের বারান্দায় ল্যাপটপে কিছু একটা করছেন তিনি। রোদ গিয়ে তার পাশের চেয়ারে টেনে বসে, অলস ভঙ্গিমায় বলে, আন্টি, ভালো লাগছে না কিছু, চলো ঘুরতে যাই। কোথায় যাবে? তোমার এতিমখানায়। মিশান পূর্ণ দৃষ্টিতে তাকায় রোদের দিকে। তার চোখ মুখ জলজল করছে। রোদ অবাক হয়ে দেখে সদ্য যৌবনে পা বাড়ানো এক কিশোরী যেন নিজের স্বপ্নের পথে কদম ফেলছে।
মিশান তাহিয়ারের দূরত্বপনা বেড়ে যায় যখন সে এতিমখানার ব্যাপারে কথা বলে। তার আচার আচরণ কথাবার্তার ধরনের মধ্যে এক অদম্য উচ্ছ্বাস লুকিয়ে আছে। মায়া মমতা সবটুকু যেন ভদ্রমহিলার আদলে সৃষ্টিকর্তা ঢেলে দিয়েছেন। ঠিক আছে, চলো। মিশান উঠে গিয়ে ছড়ানো চুলগুলো আধখোপা করে নেয়। পরনে তার বেগুনি রঙের শাড়ি ছিল, সেটা পাল্টে তবেই বের হবেন। অন্য একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। রোদ ফোঁস করে শ্বাস টানে। ঘরের চারপাশে ভালোভাবে নজর বুলিয়ে মুচকি হেসে নিজেও তৈরি হতে যায়। না হলে পরে দেখা যাবে মিশান ডাকতে ডাকতে তার হাপ্পিত্তিস ধরিয়ে ফেলেছেন। আজকে হয়তো ক্লাস হবে না। আকাশ গোমট, দমকা হাওয়া এসে শরীরে বাড়ি খাচ্ছে। আকাশের অবস্থা ভালো না, অন্ধকার হয়ে আসছে। শ্রেয়নার ভালো লাগে এমন আবহাওয়া। দোস্ত, চল বাইরে থেকে ঘুরে আসি, কত সুন্দর দেখ। প্রীতির এক কথায় শ্রেয়নার রাজি হয়ে যায়। ঝট করে দাঁড়ায় সে, বুকের কাছে ব্যাগ নিয়ে নেয়। আর ক্লাসে আসবে না, ঘুরে ফিরে বাসায় চলে যাবে। সায়ান অবশ্য এতে নারাজ। সে কুম্ভকর্ণের মতো ক্লাসে ঘুমাবে। অগত্যা প্রীতি শ্রেয়না তার পিঠে ধুরুম ধারাম কিল বসিয়ে 2 হাত ধরে টেনে হিস্ট্রে নিয়ে আসে ক্লাসরুম থেকে। তারা চলে যেতেই অনিকেত নিজের হাতে থাকা কলমটা ছুঁড়ে মারে একপাশে। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রেয়নাদের গমন পথে। মেয়েটা আজকাল ছেলেদের সঙ্গে একটু বেশি মিশছে, যেটা দু চোখে সহ্য করতে পারছে না অনিকেত। এর একটা বিহিত করতেই হবে, যে করেই হোক। বাইরে অনেক বাতাস। শ্রেয়নার ইচ্ছা করছে কিছুক্ষণ লাফালাফি করতে। মনে হচ্ছে ধরণীতে সন্ধ্যা নেমে এসেছে। গাছের পাতা উড়ে মাঠে জড়ো হচ্ছে, আবার কিছু সংখ্যক নিজেদের চঞ্চলতার বহিঃপ্রকাশ ঘটাতে দিতে পুরো মাঠ জুড়ে অস্তিত্বের জানান দিচ্ছে। শ্রেয়না নিজের হাত দুটো মেলে দেয়। চুলে বেনি করা, মুখের কাছ দিয়ে ছোট ছোট বেবি হেয়ারগুলো বেরিয়ে আসে। সুরসুরি লাগলেও মন্দ অনুভূতি নয়। 3 জন মিলে চারপাশে ঘুরতে থাকে, কথাও থামে না। বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। কেউ বা বাসার উদ্দেশ্যে গেটের দিকে পা বাড়িয়েছে। একটা গাছের নিচে এসে দাঁড়ায় শ্রেয়না। তীব্র বাতাসে শরীরের লোমকূপ অবধি দাঁড়িয়ে যাচ্ছে। আশেপাশে নজর বোলায় সে, যেতেই ইচ্ছা করছে না এখান থেকে। এরই মধ্যে কারো উচ্চকণ্ঠ কানে আসে তার। হ্যাঁ জিল্লু, বটি দে। চমকায় শ্রেয়না। সেই সঙ্গে প্রীতির সায়নও এক প্রকার লাফিয়ে ওঠে। 2 কদম পিছিয়ে আসে তারা। শব্দের উৎস খুঁজে গাছের উপরে তাকায়। আবরণ ডালে পা ঝুলিয়ে বসে আছে। চোখ কোটর থেকে বেরিয়ে আসার জোগাড় তাদের। এই তীব্র বাতাসে এই ছেলে গাছে চড়ে কি করছে? ইতিমধ্যে মীরাব এসে বটি এগিয়ে দেয়, যার ফলে সানির পিঠে দাঁড়াতে হয়েছে তাকে। আবরণ তার হাত থেকে বটি নিয়ে নিতেই তাল সামলাতে না পেরে পড়ে যায় সে। সানি চট করে দাঁড়িয়ে যায়, বিড়বিড় করে বলে, শালা আস্ত একটা পাঠান, এত ওজনও এমন লেকলেকে শরীরের হয়? আবরণ হাতে বটি নিয়ে গাছের ডাল চেপে ধরে। শ্রেয়না এতক্ষণ বুঝতে পারে তারা আমের গাছের নিচে দাঁড়িয়ে আছে। বড় বড় ডাসা ডাসা আম ঝুলছে। আবরণ এক হাতে ডাল চেপে ধরে অন্য হাতে বটি সমেত উঁচিয়ে ধরে বলে ওঠে, গাইস, আজ ম্যাঙ্গো পার্টি হবে। যে কাজ করে দিবে তাকে ভর্তা দিব, না হলে বাদ। যদি দেখেছি ড্যাপ ট্যাপ করে ছাপড়ির মতো তাকিয়ে আছো, চোখ তুলে নেব। আমার আম ভর্তার দিকে তাকিয়ে থেকে একটা ঢোকও গিলতে পারবে না। বলে একের পর এক আমের ছড়ায় কোপ দিতে থাকে আবরণ। ঠাস ঠুস করে আম পড়তে থাকে মাটিতে। অনেকেই ছুটে আসে। বড় একটা গামলা আনা হয়েছে, সেখানেই আম জমা করতে থাকে সকলে। মিনিমাম 30 জনের মতো ছেলে মেয়ে হবে। অনেকগুলো আম পাড়তে হবে। এরা আম ভর্তা করে খাবে নাকি রান্না করে? এত পোলাপান ভাগে কি আদৌ জুটবে? এত ভর্তা কে করবে? শ্রেয়নার কথায় সানি উত্তর দেয়। সবাই মিলে কাজ করলে সহজ কাজও কঠিন হয়ে যায়। শ্রেয়নার চোখ জোড়া ছোট ছোট করে তাকায় সানির দিকে। সানি কিছু না বুঝে মাথা চুলকায়, আর চোখে তাকায় শ্রেয়নার দিকে। প্রীতি ফিক করে হেসে দিয়ে বলে, সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। সানি দাঁত বের করে হাসে। আপাতত আম কুড়ানো শেষ। গামলা কয়েকজন মিলে ধরে সেগুলো ধোয়ার জন্য নিয়ে যায়।
5-6টার মতো বটি কালেক্ট করে এনেছে, সেই সাথে মেশিন। আমের গামলা আনার সঙ্গে সঙ্গে 4-5 জন মেয়ে বসে পড়ে আম ছিলানোর জন্য। বড় গাছটার নিচে গোল হয়ে বসে তারা, যার চারপাশে ইট সিমেন্টের বেরিয়ে দেওয়া। কিছু ছেলে অন্য আরেক গামলায় ছিলানো আমগুলো মেশিনের সাহায্যে কুচি করতে থাকে। শ্রেয়নার লোভ জাগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার। প্রীতি সায়ন তো না করে দিয়েছে যাবে না, কিন্তু ও কি করে থাকবে এখানে? আবরণের সামনেও পড়তে চায় না, কিন্তু কোনো না কোনোভাবেই এই ছেলে তার সামনে আসবেই। সিনিয়র, দাঁড়িয়ে আছেন কেন? কাজে লেগে পড়ুন। না, আমি বাসায় চলে যাব। শ্রেয়না নড়তে নিলেই আবরণ ওর হাত চেপে ধরে। আবরণের হাতে গাছের আঠা লেগে আসে, যা শ্রেয়নার হাতেও লেগে যায়। বিরক্ত হয় শ্রেয়না, ঠোঁট ফুলিয়ে তাকায় আবরণের দিকে। আবরণ একজনকে ইশারায় বলে, ছোট ভাই, সিনিয়রকে একটা মেশিন দাও। ছেলেটা হালকা হেসে মেশিন এগিয়ে দেয়। শ্রেয়না নাকচ করে, সে কাজ করতে পারবে না, ওদের ভর্তাও খাবে না। এতক্ষণ দাঁড়িয়ে আম পাড়া দেখছিলে না? ওটারই বিল এটা। কাজে লেগে পড়ো। প্রীতি সায়ন লাফিয়ে লাফিয়ে কাজ করছে, যেন ইট লেগেছে তাদের। শ্রেয়না সেদিকে তাকিয়ে থেকে ফোঁস করে শ্বাস ফেলে। এরপর ব্যাগ সমেত জামা গুছিয়ে নিয়ে বসে পড়ে। হাত ধুয়ে আম কাটার কাজে মনোযোগী হয়। মিরাব সানি গিয়েছে ছোট্ট সাইজের ওয়ান টাইম প্লেট আনতে। আবরণ সেই সুযোগে নিজের হাতের আঠা ছাড়াতে শুরু করে। এ কি শ্রেয়না, তুমি কাজ করছো কেন? উঠে উঠে এসে বলছি। আচমকাই সেখানে অনিকেতের উপস্থিতিতে খানিক ঘাবড়ায় শ্রেয়না, সঙ্গে বাকি স্টুডেন্টরাও বিরক্ত হয়। এই অনিকেত এখন তার নাটক শুরু করবে, অতিষ্ঠ করে তুলবে মনোরম পরিবেশটা। শ্রেয়নার থেকে উত্তর না আসায় অনিকেত বিচলিত হলো। এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়ে বলল, উঠতে বলছি না, কথা কি কান অব্দি পৌঁছায়নি? কান অবধি পৌঁছালে মন অবধি পৌঁছায়নি। সেরকম হলে আপনার কথাতে উঠে যেতে এতক্ষণে। আবরণ টিস্যু একপাশে ছুঁড়ে মেরে কথাটা বলে। অনিকেত তাকে দেখে দাঁত চেপে দাঁড়িয়ে রয়। তোমাকে আসতে বলেছি আমাদের মাঝে, জুনিয়র মতো থাকো, সিনিয়রদের মাঝে কি? আবরণের পরনে কালো প্যান্ট এবং ধূসর রঙের শার্ট। নিজের ফর্সা গালে হাত বুলিয়ে শার্টটা খুলে নেয় আবরণ। হাতা কাটা গেঞ্জি পরনে শুধু, শার্টটা কাঁধে ঝুলিয়ে কোমরে 2 হাত রাখে। অনিকেতের দিকে তাকিয়ে বলে, সিনিয়রকে সম্মান তো দিলামই, এখন কি কাঁধে করে নিয়ে পুরো ভার্সিটি ঘোরাবো? ননসেন্স পিপল। আবরণ। অনিকেতের ধমকে পাত্তা দিল না আবরণ। শ্রেয়না তখনও মাথা নিচু করে কাজে ব্যস্ত। মাথা উঠালেই যেন অনিকেত ছেলেটা তাকে চোখ দিয়ে ভস্ম করে দিবে। কি জ্বালা তার! ভাইয়াকে বলে ভার্সিটি চেঞ্জ করে ফেলবে নাকি? এত নাটক তো সহ্য হয় না। একটু শান্তিতে নিজের মতো চলতেও পারে না সে, অসহ্য। এক রাশ বিতৃষ্ণা নিয়ে কাজ করছে শ্রেয়না, বুঝতে পারে না কাকে ইচ্ছা মতো ঝাড়ি দিলে ভেতরের শান্তি মিলবে। বারবার বাতাসের চুল সামনে চলে আসছে। আবরণ আর না পেরে তার ক্লাসমেট মিহির মাথা থেকে হেয়ার ব্যান্ড নিয়ে নেয়, সেটা চুলে লাগিয়ে বলে, বড় ভাই, লুক, আই এম লুকিং সো প্রিটি। সবাই ফিক করে হেসে দেয়। অনিকেত কিছু বলতে নিয়েও আবরণের কথায় থেমে যায়। এখন আসতে পারেন। আমরা আপনাকে নিজেদের ভর্তা পার্টিতে নিচ্ছি না। শুরুতে আসেননি, শেষে মিল ফেলে শুধু গেলতে এসছেন। ভীষণ ধরুন আপনি। আউট। সবাই আরেক দফা হাসে। অনিকেতের কল আসে। সে আবরণের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে চলে যায় সেখান থেকে। আবরণ সেই দৃষ্টিতে ঘায়েল হলো না, বরং সবাইকে তাড়া দিতে লাগলো। জলদি করো মহিলা পার্টি, নাহলে বৃষ্টির পানিতে ভর্তা মেখে খেতে হবে। আমাদের প্রায় শেষ, বাকিটা তুমি ম্যানেজ করো। মিরাব সানি চলে এসেছে, সেই সাথে লবণ, শুকনো মরিচ, চিনি, তেঁতুল এনেছে। এসব দেখেই একদল লাফিয়ে উঠল। তারা আম ভর্তায় চিনি নিবে না। অন্য একদল বলল তারা চিনি ছাড়া আম ভর্তা খাবে না। আবরণ সব শুনে মাথা চুলকে বলল, এই বাল কেন করতে গেলাম হঠাৎ? ভর্তা খাওয়া বাদ দিয়ে আবার মাথা চিবিয়ে খাবে এরা। অবশেষে ঠিক করা হলো আগে চিনি ছাড়া ভর্তা মাখিয়ে অর্ধেক দিয়ে দিবে, বাকি অর্ধেক ভর্তায় চিনি দেওয়া হবে। সেই অনুযায়ী কাজ করলো তারা।
বড় গামলায় আবরণ, মরিচ, তেঁতুল ডোলে ভর্তা করতে বসে। শ্রেয়না ডাব ডাব করে তাকিয়ে আছে। ছেলেটা মরিচ ডলছে নাকি কুস্তি লড়ছে, হাতের কি অবস্থা হবে ভাবতেই শরীর কাটা দিচ্ছে তার। আবরণের অবশ্য হেলদোল নেই, সে নিজের মতো ভর্তা বানিয়ে এক এক করে ছোট প্লেটগুলো ভরতে থাকে, তারপর সবার হাতে হাতে দিতে থাকে। যে যার মতো ভর্তা নিয়ে হেসে খেলে বিদায় দিচ্ছে, কেউ বা দাঁড়িয়ে থেকে সেখানেই খাচ্ছে। সবাইকে বিদায় করে শ্রেয়না, প্রীতি, সায়ন, মিরাব, সানির প্লেট এগিয়ে দেয়। সব শেষে নিজের জন্য নিয়ে হাত ধুয়ে ফেলে। ফর্সা চামড়া লাল টকটকে হয়ে আছে, যেন ঘষা লাগলেই রক্ত পড়বে। শ্রেয়না সেদিকে তাকিয়ে থেকে দৃষ্টি সরায়, নিজের ভর্তাটুকু নিয়ে চলে আসে সেখান থেকে। বাকি কাজ অন্যদের বুঝিয়ে দিয়ে দৌড়ে আসে আবরণ। শ্রেয়নার সাথে হাঁটা ধরে, তার শার্ট মাটিতে পড়ে যেতেই 2 কদম পিছিয়ে এসে সেটা তুলে নিয়ে আবারও দৌড় দেয়। আস্তে হাঁটুন, এত জোর পায়? তোমার হাত জ্বলছে না? হাতের জলে কি আসে যায়, যার মন অনবরতে পড়েই যায়। শ্রেয়না কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না। আবরণের কাজই তার সঙ্গে ফ্লার্ট করা, কখনোই নিজের কষ্টের কথা মুখে ফুটে বলবে না। আবরণ নিজের হাতে বার কয়েক ফু দেয়, হাতে যেন ট্রেন চলছে। তার অবস্থা দেখে শ্রেয়না নাক কুঁচকে বলে, জানোই কষ্ট হবে, ঢং করে মাখাতে গেলে কেন? আবরণ চাটি মারে শ্রেয়নার মাথায়। মেয়েটা গরম চোখে তাকায়। আবরণ মুখ ভেঙ্গালো। শ্রেয়না অবাক দৃষ্টিতে তাকায়। মাঝে মধ্যে সমাজের সঙ্গে মিশে একটু আনন্দ নিতে হয়, মিষ্টি অনুভূতির সাক্ষী হতে হয়। সামান্য ভর্তা কিছুই না। স্টুডেন্টরা বৃদ্ধ বয়সে তার নাতি নাতনিদের সঙ্গে বৃষ্টির দিনে আলাপ জমাতে পারবে। আমাদের ভার্সিটির এক কিউট পিউট ছেলে ভর্তার আয়োজন করেছিল, সবই মিলেমিশে কাজ করেছে। কি সুন্দর ছিল সেই দিনগুলো। আমি নিজের জন্য এটা করেছি, সবে আমায় মনে রাখুক। এসব তোমার মতো সিনিয়র বলদ বুঝবে না। শ্রেয়না কটমট দৃষ্টিতে তাকায়। আবরণ তার ভর্তা রেখে শ্রেয়নার প্লেটে হাত দিতে গেলেই তার হাতে চাটি দেয় শ্রেয়না। মুখ ঝামটা মেরে বলে, নিজেরটা খাও, আমার ভাগে হাত দিচ্ছ কেন? আবরণ বোকা হেসে বলে, তুমি আর আমি আলাদা নাকি কৈতরি? সেম সেম বাট ডিফারেন্ট। একটু দাও খাই। শ্রেয়না বড় বড় চোখে তাকিয়ে বলল, চুপ করো, ভর্তা জিনিসে ভাগ দিতে নেই, পাপ হবে পাপ। আবরণ ঠোঁট ফুলিয়ে রাখে। শ্রেয়নার মায়া হয় না, সে নিজের মতো ভর্তা খেতে খেতে রিকশায় চড়ে বসে। আবরণও কম যায় না, যথেষ্ট দূরত্ব রেখে বসে যায় শ্রেয়নার পাশে। শ্রেয়না ধীরে সুস্থে খেলেও আবরণ ঝটপট খেয়ে শেষ করে ফেলে। ঝাল হয়েছে, তবে বেশ মজা। এদিকে শ্রেয়না তার প্লেট অন্যদিকে করে রেখেছে। আবরণকে বিশ্বাস হচ্ছে না। একটু দাও। আবরণের মোহিত কণ্ঠ, ঝালে শ্রেয়নার মুখ লাল, তবুও থেমে থেমে বলে, দূরে সরো, দিব না। একটু দাও একটু। আবরণ চাইতেও থাকে। শ্রেয়না বিরক্ত হয়ে তেঁতুলের বিচি সমেত একটু এগিয়ে দেয় ওর হাতে। আবরণ সেদিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, মাত্র? ব্যাস এইটুকুই? ধমকে উঠে শ্রেয়না। যেহেতু আমার ভাগ নিয়ে টানাটানি করবে, তাহলে একটু বেশি দিতে। এত কিছু বুঝি না, চেয়েছি দেবে। শ্রেয়না নিষেধ করে, কিছুতেই দিবে না ভর্তা। ছেলেটা এত পেটুক কেন? কতটুকু খেলো, তাকে কি সেধেছে? এখন ওরটুকু কেড়ে নিতে চাচ্ছে। শেষে অল্প ছিল, সেটুকু শ্রেয়না মুখে দিতে নিবে অমনি চট করে ওর হাত নিজের মুখে পুরে নেয় আবরণ। শ্রেয়নার শরীর শিরশির করে ওঠে, চোখ বন্ধ করে নেয় তীব্র গতিতে। ঝট করে ছাড়িয়ে আনে নিজের হাত। আবরণ তৃপ্তি করে তখন খাচ্ছে। শ্রেয়নার শরীর জ্বলে ওঠে। শেষেরটুকু কত কষ্টে তেঁতুলের বিচি ছাড়িয়ে মাখিয়েছে। আবরণ কি না একা খেয়ে নিল? ঝড়ের গতিতে আবরণের পিঠে কিল বসায়, অনবরত মারতে থাকে শ্রেয়না। আবরণ 2 হাত দিয়ে মাথা চেপে হাঁটুতে ঠেকিয়ে রেখেছে। শ্রেয়নার রাগ লাগছে অসম্ভব রকমের, ভেতরটা পুড়ছে। এরকম পরিস্থিতিতে যে পড়েছে সেই বুঝতে পারে কেমন লাগে তার ভর্তা, তার স্বাদের ভর্তা। আর কবে খেতে পারবে কে জানে। ঝালে চোখ মুখ লাল শ্রেয়নার। আবরণের পিঠে শেষ কিলটা একটু জোরেই দিয়েছে। এরপর রিকশা থেকে নেমে ড্রাইভারকে ভাড়া দিয়ে লম্বা কদমে হনহনিয়ে চলে আসে সেখান থেকে। ইচ্ছে করছে দেওয়ালে আবরণের মাথা ঠুকে দিতে। অসভ্য বদমাস বাত্তমিজ ছেলে।
ছাড়বে না ওকে শ্রেয়না। সময় এখন মধ্যরাত, ঠিক মাঝরাতও নয়। 12টা বেজেছে বেশ কিছু সময় পূর্বে। আকাশ ফেরে ঝুম বৃষ্টি নেমেছে। এখন অবশ্য তেজ কমে এসেছে। রিমিঝিমি বৃষ্টি পড়ছে বাইরে। দুপুরে ভার্সিটি থেকে ফিরে ঘুম দিয়েছিল শ্রেয়না। মন মেজাজ দুটোরই দফারফা হয়ে গিয়েছিল তার। অনেক দিন পর ভর্তার দেখা মিলেছিল, সেটাও কিনা আবরণের জন্য ঠিকমতো খেতে পারল না, সেজন্যই রাগ হয়েছিল তার। এখন অবশ্য গিল্টি ফিল হচ্ছে। ছেলেটা কত কষ্টে ভর্তা বানালো, না হয় একটু খেতেই চেয়েছে, তাই বলে ওভাবে মারবে শ্রেয়না? একটু দিলে কি এমন ক্ষতি হতো? কোন দিক দিয়ে ধন সম্পদ ক্ষয় হয়ে যেত? শ্রেয়না দীর্ঘশ্বাস ফেলে। ব্যালকনির গ্রিলের সামনে ঝুলছে মাধবীলতা ফুলের ডাল। কিছু কলি সমেত ফুটে আছে ফুলগুলো, হালকা বাতাসে দুলছে। শ্রেয়না এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর কি মনে করে একতরা ফুল ছিঁড়ে নেয়। চেয়ার টেনে বসে, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে মনোযোগ সহকারে মালা বানাতে শুরু করে। প্রথমে ব্যর্থ হলেও পরপর কয়েকবার চেষ্টা করার ফলে মালা বানাতে সক্ষম হয় সে। তারপর আরও এক তোড়া ছিঁড়ে একদম মাথার মুকুট বানিয়ে তবেই দম নেয়। ফুলের ক্রাউনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল সে। এক পর্যায়ে মাথায় পড়ে নেয়। একগাল হাসে শ্রেয়না। খোলা চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। সে না দেখেও বলে দিতে পারে তাকে দারুণ মানিয়েছে ক্রাউনটা। আবরণ ব্যালকনির দিকে তাকিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত হয়। শ্রেয়না আবরণ তাকে পছন্দ করে। হ্যাঁ, ছেলেটা চাল চলন কথাবার্তায় বোঝাই যায় সে শ্রেয়নার প্রতি দুর্বল। এটা যখন থেকে উপলব্ধি করতে পেরেছে, শ্রেয়নার ভেতরে কেমন এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে। মানে আবরণ যাই তাকে পছন্দ করে। বাচ্চা ছেলেটা কিনা শ্রেয়না আলমের উপর ফিদা। ওই অগোছালো নিরামিষ আর আস্ত এক বেয়াদব ছেলের সঙ্গে শ্রেয়নার সংসার হলে কেমন হবে? নিশ্চয়ই অনেক পাগলামে করবে আবরণ। ছেলেটার সঙ্গে দেখা হলেই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, যেন দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না। আবরণ যাই তবে সত্যি শ্রেয়না আলমের প্রতি অবসেসড। নিজের ভাবনার উপর হাসি পায় তার। যেহেতু আবরণ তাকে পছন্দ করে, শ্রেয়নার উচিত হলো ছেলেটার থেকে দূরে থাকা। কারো অনুভূতি নিয়ে খেলার অধিকার তার নেই। অযথা মন কেন ভাঙতে যাবে? খট করে শব্দ হওয়ায় মাথা তুলে তাকায় শ্রেয়না। আবরণ থাই গ্লাস খুলে নিজের হাত অনেকটাই বাড়িয়ে দিয়েছে। চমকায় সে। হঠাৎ এই দৃশ্য দেখে এক প্রকার লাফিয়ে ওঠে। আবরণের হাতের দিকে তাকায়। একটা বাটি ধরে রেখেছে। ভ্রু কুঁচকে আসে তার। এসব কি? নাও। না, এসব কি দিচ্ছ? বালের মাথারি, দেবী নাকি কপাল বরাবর মারবো? শ্রেয়না থতমত খেয়ে বাটিটি হাতে নিয়ে নেয়। আবরণের দিকে একবার তাকিয়ে ঢাকনা সরাতেই আম ভর্তা দেখতে পায় সেখানে। তুমি যাবে এখান থেকে? মাঝরাতে নাটক করতে এসেছো? সরো, তোমার ভর্তা লাগবে না আমার। শ্রেয়না বাটি ঠেলে দিতেই আবরণ হাত দিয়ে নিজেও সরিয়ে দেয়। ঝপাত করে চিমটি কাটে শ্রেয়নার হাতে। দিয়েছে, গিলে নাও। এত দরদি আর কেউ হবে না। অমন প্রচুর দরদি আমার দরকারও নেই। হ্যাঁ হ্যাঁ, একদিন না থাকলে বুঝবে কৈতরি আবরণ জায়েদ কোন ব্র্যান্ডের মাল। তোমার জন্যই ভর্তা বানাতে হলো আবার। যদিও এখন সব রোধ করেছে, তারপরও আমগুলো তো আমাকে বয়ে আনতে হয়েছে। চেটে পুটে গেলে মাফ করুন মহারানী, আমি যাচ্ছি। আবরণের নাটক দেখে শ্রেয়নার শরীর জ্বলে যায়। পেছন থেকে ডেকে ওঠে। শোনো, জি বলুন। তুমি কি আমায় পছন্দ করো? হ্যাঁ। ভিমরি খায় শ্রেয়না। শুকনো কাশি উঠে তার। কি সহজ স্বীকারোক্তি! শ্রেয়নার শুকনো মাটিতে আছাড় খাওয়া দেখে বাঁকা চোখে তাকায় আবরণ। সমস্যা কি? কোমরের মতো টানা পড়ছো কেন? তুমি সত্যি আমায় পছন্দ করো? আবরণ হামি দিয়ে বলে। অপছন্দের হলে মাঝরাতে নিশ্চয়ই আদরের সহিত আম ভর্তা করে খাওয়াতাম না? আমাকে জানানোর খাতিরে এতদিনে পচা ডোবার মধ্যে মেরে হাতটি জমা করে রেখে আসতাম। শ্রেয়না তবদা খেয়ে ভাবে, এ কেমন ভালো লাগা প্রকাশের নমুনা! মুহূর্তেই মেজাজ গরম হয় তার। দাঁত চেপে বলে। সাহস তো কম নয় তোমার। দেখো মাদারি, বেশি কথা বলো না। মেজাজ ভালো না, যখন তখন কান গরম করে দিতে পারি। গিয়ে ঘুমাও।
শ্রেয়না বুক ফুলিয়ে শ্বাস নেয়। আমাকে পছন্দ করে লাভ নেই, পাত্তা পাবে না। অযথাই পেছনে পড়ে থেকো না। নিজেকে মিস বাংলাদেশ মনে করো নাকি? তোমাকে ওই টাইপের পছন্দ করতে বয়েই গেল আমার। চোখের সামনে থেকে দূর হও মহিলা। ধমকের স্বরে উপরন্ত কথাগুলো বলে চম্পট কাটে আবরণ। শ্রেয়না তার গমন পথে তাকিয়ে থেকে আচমকাই বলে ওঠে, তাহলে রাত বিরেতে তো যখন তখন হুটহাট জাপটে ধরতে আসো কেন? আবরণ ঘরে ঢুকে গিয়েছিল, আবার ফেরত আসে, মূলত মাথা বের করে উকি দেয়। রাতের বেলা অ্যাডাল্ট শয়তানটা একটু বেশি তেড়েবেড়ি করে। তোমার মধ্যে সিনিয়রও দেখা পেলে তো কথাই নেই। তাই নিজেকে আমার থেকে দূরে রেখো, বিশেষ করে রাতের বেলা। হাত ধো বলতে চিন্তা একদমই মগজে ঠাঁই দিবে না। শ্রেয়না অনেকটাই অবাক হয়েছে আবরণের কথায়। শেষমেশ এক রাশ বৃতৃষ্ণা নিয়ে নাক মুখ কুঁচকে বলে ওঠে, ছি আবরণ, তোমার চরিত্রের সমস্যা আছে। পুলিশ স্টেশনে শ্রেয়নাকে দেখে অবাক হয় সিনহা। সঙ্গে স্ট্রেজারও নেই। মেয়েটা একা কেন এসেছে? কোনো দরকার ভেবে এগিয়ে যায় সে। হাই আপু, জি ভাইয়া। কি অবস্থা তোমার? সব ঠিকঠাক? জি। এখানে কি করছো? স্যারকে খুঁজতে এলে নাকি? শ্রেয়না হেসে বলে, না, শুভর সঙ্গে দেখা করতে এসেছি। স্যার জানেন? সিনহা ফোঁস করে শ্বাস ফেলে, কোমরে হাত রেখে বলে। উপর নিচ মাথা দোলায় শ্রেয়না। সিনহা বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। শ্রেয়নাকে ধ্রুবর সেল দেখিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল সে। শ্রেয়না কাঁধের ব্যাগ চেপে ধরে এগোয়। ধ্রুব ওপাশে ফিরে বসে আছে। শ্রেয়না গিয়ে শিকল চেপে ধরে দাঁড়ায়। মৃদু স্বরে বলে ওঠে, কেমন আছো? চেনা পরিচিত কণ্ঠ পেয়ে চমকে তাকায় ধ্রুব। চেহারা একদম শুকিয়ে গিয়েছে তার। চোখ দুটো গর্তে পড়ে গেছে। গায়ের রং ফ্যাকাশে হয়ে এসেছে ছেলেটার। চুলগুলো উস্কো খুস্কো। মুখ এবং ঘাড়ের বিভিন্ন জায়গায় কাটা দাগ। কপালের কাছে খানিক জখম হয়ে আছে। ঠোঁট ফুলে একাকার। ভালোই খাতির যত্ন পেয়েছো দেখছি। শ্রেয়নার কণ্ঠে স্পষ্ট উপহাস টের পেল ধ্রুব। কিছুক্ষণ চেয়ে থাকলো তার মুখ পানে। আগের চেয়ে উজ্জ্বলতা বেড়ে গিয়েছে মেয়েটার। হাসিটা পূর্বের মতোই সুন্দর। স্বভাবসুলভ শ্রেয়নার কিছু চুল গালের পাশে লেপটানো, যেটা বুক পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে। আমাকে দেখা শেষ হলে দৃষ্টি একটু ফেরাও, নিজের কথাও বলো শুনি। আমার সঙ্গে এমন কেন করলে? নাটক ধ্রুবের এহেন প্রশ্নে ভরকে যায় শ্রেয়না। কপালে ভাঁজ পড়ে তার। কোনো রকমে আওড়ায়। মানে? করো, বুঝতে পারছো না কি বলছি? ধ্রুবের কণ্ঠস্বর কেমন যেন শোনালো। রাগে কথা বলছে নাকি অভিমানে, আক্ষেপে, ঠিক বোঝা যাচ্ছে না। তোমার নাটক দেখার সময় নেই আমার, যাচ্ছি আমি। দাঁড়াও। শ্রেয়না চলে যেতে নিয়েও দাঁড়িয়ে যায়। মুখোমুখি হয় ধ্রুবর। দায়সারাভাবে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমার সাথে এমনটা কেন করলে? জেলে কেন পাঠালে? মানে? আমি আমি কি করে জেলে পাঠালাম তোমায়? নিজের অপকর্মের জন্যই এসেছো তুমি। এখন যত দোষ শ্রেয়না ঘোষ। এইসব কিন্তু একদম ঠিক নয় ধ্রুব। আমি ভালোবাসি তোমায়, শুনেছো? ভালোবাসি। পছন্দের মানুষের সঙ্গে কি করে বিশ্বাসঘাতকতা করবো বলো, বলতে পারো? কিছুটা উত্তেজিত হয়ে কথাগুলো বলে শ্রেয়না। ধ্রুব হতভম্ব নেত্রে তাকিয়ে আছে। শ্রেয়না নিজেও ধ্রুবর চোখে চোখ মেলায়। তাকিয়ে রয় কিছু সময়। শ্রেয়না তার চোখে অজস্র মায়া মিশিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। হুট করে মৃদু শব্দ করে হেসে দেয় শ্রেয়না। হাসতে হাসতে নিজের ব্যাগ চেপে ধরে। ধ্রুব শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। এছাড়া কিছু করার নেই তার। শ্রেয়নার কণ্ঠ গম্ভীর হয়। হাত দুটো বগল দাবা করে বলে ওঠে, তুমি কি করে ভাবলে ধ্রুব একজন দেশদ্রোহীকে জান প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসবো আমি, যেখানে আমার ভাই স্বয়ং একজন খাঁটি দেশপ্রেমিক? মানে? শ্রেয়না বুক ফুলিয়ে শ্বাস নেয়। এরপর ঘাড় কাত করে আবার সোজা করে। কবজি টলতে টলতে বলে, তাহলে বলি শোনো, তোমার সঙ্গে আমার পরিচয় নিছক কাকতালীয় ছিল। কদিন কথাবার্তা বলার পর দুজনের বন্ধুত্ব হলো। বিশ্বাস করো, আমার ভাই যদি আর কিছুদিন দেরিতে আমাদের বন্ধুত্বের ব্যাপারে জানতো, তোমার মতো কালপ্রিটকে মন দিয়ে বসতাম আমি। আমার ভাই আমায় বাঁচিয়ে নিল। তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে হলো, মূলত তোমাকে দেখলেই মনে হতো ধরে বেঁধে জেলে পুরে দিই। আর তুমি ছাম্মাক ছাল্লু স্টাইলে কয়েক ঘা খেয়ে আসো। জানো তো, তোমার সকল খবরাখবর ভাইয়ার কানে দিতাম। সেই সাথে তোমার পেছনে এক্সট্রা লোক তো ছিলই অল টাইম। কোথায় খাচ্ছো, কোথায় ঘুমাচ্ছো, কোথায় করছো, শুধু সময়ের অপেক্ষা ছিল ওরা। তোমাকে ছেড়ে দিতাম। বিয়ে করেছো বাবার পছন্দের।
বউ নিয়ে সংসার করবে ভালোভাবে, তা না করে আবারও অপকর্মে লিপ্ত হয়েছো। এসবই তোমার পার্ট টাইম জব ছিল? অন্তত নিজের ওয়াইফের কথা ভাবতে। তুমি আমার ব্যাপারে পুলিশকে বলে দিয়েছো সব? শান্ত কণ্ঠ ধ্রুবর। শ্রেয়না দুঃসাই ভঙ্গিতে বলে, আমাকে তো ওদের লোকই লাগিয়ে রেখেছিল। তোমার সব খবরাখবর ধরতে গেলে তাতে থেকেই নিয়েছি আমি। অভিনয় কিন্তু দারুণ জানো, যে কেউ ধরতেই পারবে না। তুমিও কম কেসে। কঠিন প্রেমিক পুরুষের ব্যক্তিত্ব তোমার মধ্যে রয়েছে, কিন্তু কাজে লাগাতে পারলে না। সঠিক জায়গায় প্রয়োগ করা উচিত ছিল তোমার। কাপুরুষ। বড় কোনো রায়ের জন্য শুভকামনা রইল। দ্রুতই শাস্তি পাও দোয়া করি। গটগট পায়ে সেখান থেকে চলে যায় শ্রেয়না। ধ্রুব ছলছল নেত্রে চোখে আকুলতা মিশিয়ে চেয়ে থাকে তার গমন পথে। কোমর সরানো লম্বা চুলে বেনি করা, সাদা থ্রি পিস পরনে, কাঁধে ঝুলানো ব্যাগ, চোখে রয়েছে চশমা। পেছন থেকে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে মেয়েটাকে। প্রিয়জন হারানোর বেদনা তখন হয় যখন বোঝা যায় মানুষটা তার আর নাই। কিচেনে ঢুকে চেয়ার টেনে তাকের উপর থেকে গুঁড়ো দুধের কৌটা খুঁজতে ব্যস্ত শ্রেয়া। আজ সে স্কুলে যায়নি। ভাইয়া নতুন টিউশন টিচার রেখেছে তার জন্য। কাল তো আপুটা পড়াতে আসেনি, আজ নাকি আসতে পারে। সেই খুশিতে স্কুলের দিকে এগোয়নি আর। সে খুবই এক্সাইটেড। এই নিয়ে দ্বিতীয়বার বাসায় প্রাইভেট পড়বে শ্রেয়া। কিন্তু এখন তার দুধ খেতে ইচ্ছা করছে। আপু থাকলে তো খেতে পারবে না। সব দুধ নাকি সে একাই খায়। শ্রেয়া ভেবে পায় না। অর্ধেক কৌটায় দুধ সে খায়, বাকিটা আপু আর ভাইয়া মিলে। সে ছোট, একটু বেশি খাবে না? তাকে ছাড় দেয় না শ্রেয়া। তাতে কি, তার সংগ্রাম সে চালিয়ে যাবে। দাঁত দিয়ে ঠোঁট চেপে দুধের কৌটা বের করে শ্রেয়া। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বিশ্বজয়ের হাসি দেয়। কৌটা খানিক উঁচিয়ে ধরে বলে, এবারে সংগ্রাম শ্রেয়ার গুঁড়ো দুধ সাবার করার সংগ্রাম। তখনই কলিং বেল বেজে ওঠে। চমকে তাকায় শ্রেয়া। চোখ গোল গোল করে তাকিয়ে থাকে দরজার দিকে। ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে যায় চেয়ার থেকে। ঠাস করে শব্দ হয়। দুধ পুরোটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। হাঁটুতেও ব্যথা পায় কিছুটা। বেশ কিছু সময় ধরে রুহি ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলছে না কেউ। ফ্ল্যাটের তালা লাগানো নেই, বাইরে থেকে খোলা। তার মানে ভেতরে কেউ আছে। কাল আসতে পারেনি, অফিসে যেতে হয়েছিল। স্যার মেল মানেনি, তার নাকি যেতেই হবে। গিয়েছিল রুহি, কথাও শুনতে হয়েছে। তবুও চুপচাপ বেরিয়ে এসেছে সে। ওখানে আর থাকার ইচ্ছে নেই। জীবনে যেন পচন ধরে গিয়েছে। হঠাৎ দরজা খুলে যায়। সামনে তাকাতেই একটা বাচ্চা মেয়েকে নজরে আসে তার। কাদো কাদো মুখভঙ্গি, ভীতু চোখে তাকিয়ে আছে। তাকে দেখে যেন মেয়েটার মুখ থেকে অন্ধকার সরে গেল। চকচক করে উঠল মুখশ্রী। ভেতরে আসুন। আপনি কি আমার মিস? হ্যাঁ। শ্রেয়ার পেছনে পেছনে রুহি ভেতরে প্রবেশ করে। চারপাশে নজর ঘোরায়। ঘরটা সুন্দর। শ্রেয়া রুহিকে সোফায় বসতে বলে কিচেনে আসে। কিছু সময় পরই ঠান্ডা শরবত নিয়ে উপস্থিত হয়। রুহি অবাক হয়ে বলে, কি করেছো তুমি? এখানে এসে বসো। তোমাকে কেউ এসব বানাতে বলেছে? শ্রেয়া একগাল হেসে বলে, আপু বানিয়ে রেখেছে, যেন অতিথি এলে দিতে পারি। রুহি পূর্ণ দৃষ্টিতে তাকায় শ্রেয়ার দিকে। মেয়েটা বেশ নাদুস নুদুস আর সুন্দর। গাল টেনে দিতে ইচ্ছা করছে তার। তোমার নাম কি? শ্রেয়া। বলেই ধপ করে সভায় বসে পড়ে। রুহি চমকায় তার এমন দুরন্তপনায়। পর মুহূর্তেই শ্রেয়াকে মুখ কালো করে বসে থাকতে দেখে উৎসুক কণ্ঠে শুধায়, কি হয়েছে? মন খারাপ নাকি তোমার? একটা সিক্রেট বলি। রুহি বেশ মজা লাগলো শ্রেয়ার সাথে কথা বলে। মনোযোগী হলো তার কথা শুনতে। গুঁড়ো দুধ খেতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেছি। কিচেন সম্পূর্ণ নোংরা হয়ে গিয়েছে। আপু এসে এমন অবস্থা দেখলে আমার পিঠে তবলা বাজাবে। হেল্প মি প্লিজ। দৃষ্টি নত করে নেয় শ্রেয়া। সে কিছুতেই পরিষ্কার করতে পারবে না, আরও নষ্ট করে ফেলবে সম্পূর্ণ জায়গা। রুহি হতভম্ব নেত্রে তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। পরক্ষণেই তার মায়া হলো। সে শ্রেয়ার মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, তবে নিয়মিত আমার পড়া কমপ্লিট করতে হবে। ডান? ডান। রুহির হাত চেপে ধরে তাকে কিচেনে নিয়ে আসে শ্রেয়া। কপাল চাপড়ায় রুহি। সম্পূর্ণ ফ্লোরে যেন দুধ বুনছে এই মেয়ে। চট জলদি দক্ষ হাতে সব পরিষ্কার করে ফেলে রুহি। শ্রেয়া হাত লাগাতে গিয়ে আরও একবার
উস্টা খেয়েছে, তাই তাকে সাইডে দাঁড় করিয়ে রেখে নিজেই সবটা করছে। কাজ শেষ করতেই শ্রেয়া বলে ওঠে, কিন্তু আপু যদি এসে চা বানানোর জন্য দুধ খুঁজতে চাই, পাবো কোথায়? আমার মাথা ভেলডার দিয়ে তো জুস বানিয়ে খাবে সে। রুহি এবার ফিক করে হেসে দেয়, নিজের ব্যাগ থেকে নতুন একটা কৌটা বের করে। কোথায় ছিল ওই কৌটা? আপনারটা নেব না মিস। সমস্যা নেই, তোমাকে বিপদ থেকে বাঁচাই, পরে এক সময় না হয় ফেরত দিও। শ্রেয়া বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। নিজেদের কাজ শেষ হতেই দুজনে আবারও লিভিং রুমে আসে। শ্রেয়া স্বস্তির শ্বাস ফেলে, কৃতজ্ঞতার হাসি দিয়ে বলে, বাঁচালেন মিস। আপুকে ভয় পাও? ভীষণ বকা দেয়। হ্যাঁ, আদর করে না? শ্রেয়া রুহির দিকে ফিরে ব্যাখ্যা করতে বসে যায়। উৎফুল্লতার সহিত বলে, আপনি যেমন ভাবছেন তেমনটা নয়। আমার আপু খুব ভালো, আমার কাছে ফেরি টেলেসের সুন্দরীর পরীদের মতো লাগে, এত কিউট আর অ্যাডোরেট। আপনি দেখলেই আপুর গাল টেনে দিতে চাইবেন, মনে হবে টুকুস করে ধরে দুটো চুমু খেলে আপনার এই জীবনটাই যেন একটা বৃথা। আমি দুষ্টুমি করি সেই জন্যই বাকে, না হলে আমার আপু অনেক ভালো। রুহি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে শ্রেয়ার বক্তব্য শুনে। শ্রেয়া মেয়েটা দেখতে ভীষণ সুন্দর, এর চেয়েও কি তার বোন সুন্দর? তাহলে নিশ্চয়ই ভীষণ সুন্দরী। আমার ভাইয়াও কিন্তু ভালো, আপনাকে আমার জন্য রেখেছে না। জানেন মিস, এর আগে একজন ছিল আমায় পড়াতো, মহিলাকে একদম পছন্দ ছিল না আমার, অসভ্য মেয়ে মানুষ। কেন? চোখ মুখ কুঁচকে শ্রেয়া বলে, আর বলবেন না, পড়াতে এসে শুধু ভাইয়ার কথা জিজ্ঞেস করতো, কান ফালা ফালা করে দিত আমার। মাঝে মাঝে ইচ্ছে করতে এক ঘুষিতে বৃন্দাবন পাঠিয়ে দিই। রুহি শব্দ করে হেসে ফেলে, হাসতে হাসতে শুয়ে পড়ে সোফায়। পর মুহূর্তেই সোজা হয়ে বসে। শ্রেয়া তাকেই দেখছে। কিন্তু আপনি সুন্দর আর ভালো, কি সুন্দর সাহায্য করলেন আমায়। আপনাকে পছন্দ হয়েছে আমার। ওই মিসকে আমি তাড়িয়েছি, ভাইয়া তো কারণ জানে না। ওই মহিলা লজ্জা না থাকলেও আমার তো আছে। কিভাবে বলি, ভাইয়াও তোমাকে সাইয়া বানাতে চাই, সেই জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। রুহি ঠোঁট চেপে হাসে, মেয়েটাকে দারুণ লাগলো তার, ভীষণ মিশুক, সেই সাথে অনেক দিন পর খোলামেলা ভাবে হাসছে সে। অনুভূতিগুলো দারুণ মিষ্টি। মিস, আপনি বসুন, আমি সুপ্তিকে ডেকে নিয়ে আসি। তুষি আপুর বোনও পড়বে আমার সঙ্গে। 1 মিনিট, হ্যাঁ, ভয় পাবেন না। শ্রেয়া আলমের মিসের দিকে কেউ তাকিয়ে দেখার সাহস করবে না, আসছি। বলেই এক দৌড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় শ্রেয়া। রুহি ভ্যাবাচাকা খেয়ে যায়, হাসি পাচ্ছে তার। কিছুটা শব্দ করে হাসেও সে, নজর ঘুরিয়ে চারপাশটা দেখে নেয়। এখান থেকে একটা রুমের কিছু অংশ দেখা যাচ্ছে, নিশ্চয়ই শ্রেয়া থাকে। গোলাপি রঙের সব কিছু, একটা বড় সাইজের টেডি যেটার রং গোলাপি, অনেকগুলো খেলনা বিছানায়। ক্লাস 5-এর মেয়ে মোটামুটি বড় বলা চলে। শ্রেয়ার গোলাপি রং পছন্দের, ঠোঁট কামড়ে হাসে রুহি। পরিবারটা দারুণ তাদের, তবে সে অবাক হয়, শ্রেয়ার বাবা মা কি নেই? বাসায় ওরা 3 জনই থাকে। প্রথম দিন থেকে 3 জনের সম্পর্কই শুনে আসছে। অনিকেতের সঙ্গে দেখা হয় শ্রেয়নার মাঝ রাস্তায় হুট করে, খোলামেলা জায়গায় তারা। কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে। বাইরে এসেছিল তেঁতুল নিতে, শখ জেগেছে তেঁতুল খাবে, বাসায় ছিল না দেখে শ্রেয়া আর সুপ্তিকে বসিয়ে রেখে নিজে নিতে এসেছে। সবাই মিলে তেঁতুল মেখে খাবে, কিন্তু দোকান বন্ধ থাকায় কিছুটা সামনে আসতে হয়েছে। ফেরার পথে অনিকেতের সঙ্গে দেখা তার, চলে আসতে নিলেই পথ রোধ করে দাঁড়ায় অনিকেত। দেখো, মাঝ রাস্তায় সিন ক্রিয়েট করো না, যেতে দাও। হাত চেপে কথাটা বলে শ্রেয়না। অনিকেত অদ্ভুত দৃষ্টিতে তাকায়, মোহনীয় কণ্ঠে বলে, তুমি দেখতে একটু বেশি কিউট, একটু পাত্তা দাও আমায়, ধন্য হই তোমার স্পর্শে। অনিকেতের কথায় মেজাজ গরম হয় শ্রেয়নার, শক্ত চোখে তাকায়। অনিকেত তৎক্ষণাৎ বুকের বাঁ পাশে হাত রাখে। হাই রে, কি হট লুক গো তোমার, আই এম টোটালি ইমপ্রেসড। অনিকেতের গালে সশব্দে চর বসিয়ে দেয় শ্রেয়না। রাগে শরীর রীতিমতো কাঁপছে তার। রাস্তায় তেমন মানুষজন নেই, যারা ছিল নিজেদের গন্তব্যে হেঁটে যাচ্ছে, কেউ বা রিক্সা নিয়ে যাওয়ার ফাঁকে এদিকটায় দেখছে। সকাল থেকেই মাথা গরম হয়ে আছে তার, এখন এই ছেলে মাঝ রাস্তায় নাটক করতে এসেছে।
অনিকেত ঘাড় বাঁকিয়ে এদিকে সেদিকে তাকায়। তেমন লোকজন না দেখে চট করে শ্রেয়নার দিকে এগিয়ে আসে। শ্রেয়না হতভম্ব হয় অনিকেতের এহেন আচরণে। ছেলেটার সাহস দেখে অবাকও হয়। নিজেকে সেলিব্রিটি ভাবো নাকি? কবে থেকে পিছনে ঘুরছি বলো তো? এতদিন যদি অন্য মেয়েদের পিছনে সময় দিতাম, তারা আমার এক তুড়িতেই বিছানায় পোশাক খুলে শুয়ে পড়তো। আর তুমি শ্রেয়ানা আলম, এত দেমাক তোমার? দাঁত চেপে হিসিয়ে কথাগুলো বলে অনিকেত। শ্রেয়না তৃষ্ণায় চোখ বুজে নেয়। চট জলদি পা বাড়াতে চায় বাড়ির উদ্দেশ্যে, কিন্তু অনিকেত তার হাত থাবা দিয়ে ধরে। ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয় শ্রেয়না। অনিকেতের হাতের বাঁধন তীব্র থেকে তীব্র হয়। তাহলে অন্যদের পেছনে ঘুরো, আমাকে রেহাই দাও। তোমার চেহারাটাও দেখতে ইচ্ছে করে না আমার। হাত ছাড়ো অনিকেত, নাহলে মানুষ জমা করবো কিন্তু আমি। অনিকেত ছাড়ে না, কেমন করে তাকায় শ্রেয়নার দিকে। মাথা থেকে পা অবধি স্ক্যান করে লোভুক দৃষ্টিতে। শ্রেয়নার গা গুলিয়ে আসে। খামচি দিতে থাকে অনিকেতের হাতে। এতে যেন আরো মজা পায় অনিকেত। হাত ছাড়ো, এবার কিন্তু সত্যি সত্যি লোক জমা করবো। করো, ওদের মাঝে তোমাকে রেপ করবো আমি। চমকায় শ্রেয়না। পা থেকে মাথা অবধি যেন কেঁপে ওঠে তার। হতভম্ব নেত্রে তাকিয়ে থাকে অনিকেতের চোখের দিকে। অজান্তেই গাল বেয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ে। বুকের ভেতর ধক করে ওঠে তার। এমন কিছু শুনতে হবে কোশমিল কালেও ভাবতে পারেনি সে। শ্রেয়নাকে টলতে দেখে মজা পেল অনিকেত। ঘায়েল করতে পেরেছে মেয়েটাকে। ওর হাতের বন্ধন দৃঢ় করল। শ্রেয়না নড়াচড়া করছে না। ফিসেল হাসলো অনিকেত। শ্রেয়নার হাতের উপরিভাগ স্লাইড করতে করতে বলল, প্রেম না করলে বেড শেয়ার করতে কোনো প্রবলেম নেই নিশ্চয়। তোমার শরীর কতটা নরম দেখেছো? একটু হাত ধুলে লাল হয়ে গিয়েছে। ভাবো, আর একটু ঘনিষ্ঠ হলে তোমার অবস্থা কেমন হবে? আমি তো সেটাই দেখতে চাই। তোমাকে নিয়ে স্বর্গে ভাসতে চাই। চলো না একদিন, সব গোপন থাকবে, কেউ জানতে পারবে না, এমনকি আবরণও না। জান, এদিকে দেখো, লুক অ্যাট মি। শ্রেয়না চট করে নিজের হাত ছাড়িয়ে নেয়। উল্টো পথে দৌড় দেয় সে। ফোপাতে থাকে, শব্দ করে কেঁদে ফেলে। তেঁতুলের প্যাকেটটা অনিকেতের পায়ের কাছেই পড়ে রয়। অনিকেত সেটা তুলে নেয়। মুচকি হেসে তাকিয়ে থাকে শ্রেয়নার গমন পথে। তেঁতুলের প্যাকেটে চুমু দিয়ে কণ্ঠ উঁচু করে বলে, এভাবে খাবো তোমায়, প্রমিস। লস হবে না তোমার, ভালো এক্সপিরিয়েন্স আছে। শ্রেয়না শুনতে পায় কথাটুকু। সেই সাথে আশেপাশের কিছু লোকজনের কানেও এহেন মন্তব্য পৌঁছে যায়। তারা নিজেদের দিকে চাওয়াচাওয়ি করে একবার অনিকেতের হাস্যরত মুখশ্রীর দিকে তাকায়, তো শ্রেয়নার গমন পথে। ফুপিয়ে কাঁদছে মেয়েটা। থামলেই যেন কেউ তার গায়ে ছুরি মেরে দিবে। প্রাণপণে ছুটছে। তোমার কথা মতো ওদের গোডাউনে নিয়ে যাওয়া হয়েছে। যা করবে ভেবেচিন্তে করো। একবার এইসব খবর বাইরে গেলে ঝামেলা হতে পারে। মিহাদের কথার পিছে আবরণ নাক কুচকায়। ছেলেটার কথা তার একদমই পছন্দ হয়নি, যেটার প্রতিক্রিয়া আবরণের চেহারায় ফুটে উঠেছে। এসব বালের জ্ঞান দিতে এসো না তো, আমি তোমার চেয়ে ভালো বুঝি। এখনো ছোট তুমি। আমার মনে হচ্ছে ওদের নীরজ স্যারের হাতে তুলে দিলেই ভালো হবে। আর একটা যদি ফালতু কথা বলেছ মিহা, তোমার পেছনে আমি রাজহাঁস ছেড়ে দেব। মিহাদ চুপ হয়ে যায়। অনেক চেষ্টা করার পর কাঠখড় পুড়িয়ে এই লোকগুলোকে ধরতে পেরেছে তারা। মোহনার জ্ঞান ফিরেছে, তবে কারো সাথে কথা বলছে না। আবরণ গিয়ে দেখে এসেছে মেয়েটাকে। মিহাদের কল পেয়ে দ্রুত চলে এসেছে হসপিটাল থেকে। আবরণ এখন পরিত্যক্ত গোডাউনে যাবে। সেখানেই তার সকল ধরনের যাবতীয় গোপন কার্যক্রম করে থাকে। শোনো, বাসায় গিয়ে বিশ্রাম নাও। আমি ততক্ষণ ওদের 12টা বাজে আসি। মাদার বোর্ডের কারেন্ট কত সেটি চেক করে আসবো। বাইকে চড়ে মুহূর্তেই সেই স্থান ত্যাগ করে আবরণ। মিহাদ সেদিকে তাকিয়ে থেকে নিজেও বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। ভীষণ ক্লান্ত সে। সুভাষ আহমেদের লোকগুলোকে ধরতে বেশ বেগ পেতে হয়েছে। রাত দিন এক করে খুঁজে পেয়েছে। ক্লাবে এসেছিল মাস্তি করতে, সেখান থেকেই ঘাট ধরে ওদের তুলে এনেছে। সিয়াম, মিহাদ, তুষার এবং নাহিদ বেটারা ভালো জ্বালিয়েছে তাদের। নতুন মিস এসেছিল? হ্যাঁ, রাত এখন আনুমানিক 11টা বাজছে। শ্রেজান ফিরেছে কিছু সময় পূর্বে। শ্রেয়াকে এত রাতে অবধি জেগে থাকতে দেখে ওর রুমে আসে শ্রেজান। বিছানায় পা গুটিয়ে বসে শ্রেয়াকে উপরোক্ত প্রশ্নটা করে। আর পড়তে হবে না, ঘুমাও। শ্রেয়া বই থেকে দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে তাকায়। শ্রেজান তাকেই দেখছে। শোনো ভাইয়া, নতুন মিস খুবই ভালো।
তাকে আমার পছন্দ হয়েছে। ওনাকে কথা দিয়েছিলাম পড়া কমপ্লিট করব। শ্রেয়া আলম নিজের কথা খেলাপ করে না। বাবা, তো এতক্ষণ শ্রেয়া আলম কোন রাজ্যের কাজে ব্যস্ত ছিলেন? মাঝরাত অবধি পড়তে হচ্ছে কেন? শ্রেয়া এবার পূর্ণ দৃষ্টিতে সৃজনের দিকে তাকায়। সৃজন গালে হাত রেখে শ্রেয়ার দিকে তাকিয়ে আছে। গাল ফুলায় শ্রেয়া ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে বলে, তোমার বোনের জন্য মেয়েটা বিকেলে বাইরে থেকে এসে দৌড় দিয়েছি। এত এত এতবার ডাকলাম, না আমার কথা শুনেছে আর না সত্যি। কেমন লাগে বলো? রান্নাও করেনি। আজ রাতে কি হাওয়া খেয়ে থাকবো, নাকি বই খাতা ছেড়ে মুখে গুঁজে রেখে খিদে মেটাবো? শ্রেয়ার কথায় কপাল কুঁচকে নেয় সৃজন, টেনে দেয় বোনের চুল। শ্রেয়া মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে, মাথা ডুলিয়ে তাকায় ভাইয়ের দিকে। বেশি কথা বলছো আজকাল, চুপচাপ শুয়ে পড়ো। আমি খাবার অর্ডার করছি, পরে ডেকে দিব। সৃজন উঠে দাঁড়ায়, বেরিয়ে আসে শ্রেয়ার রুম থেকে। শ্রেয়নার কথা মাথায় আসতেই তার ধ্রুবর সঙ্গে দেখা করতে গিয়েছিল মেয়েটা, সেখানে কিছু হয়নি তো? শ্রেয়নার রুমের সামনে দাঁড়িয়ে বার কয়েক দরজা ধাক্কা দেয়, নাম ধরে হাঁক ছাড়ে, এরপরও কোনো সাড়া শব্দ নেই তার। সৃজন হাত দিয়ে মুখ মুছে, বারবার ধাক্কা দিয়েও যখন দরজা খুলতে পারে না, সৃজন আর অপেক্ষা না করে দরজা ভাঙতে চায়। শ্রেয়না কি ঠিক আছে? না হলে তো সৃজনের ডাক কখনো অগ্রাহ্য করতো না। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে দরজা ভাঙতে সক্ষম হয় সৃজন। আপুর রুমের সামনে শব্দ হওয়ায় দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে আসে শ্রেয়া। সৃজন ততক্ষণে রুমে প্রবেশ করেছে। মেঝেতে লাল তরল দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় সৃজন। রক্তের দাগ অনুসরণ করে বিছানার দিকে তাকায়। শ্রেয়া ইতিমধ্যে আপু বলে চিৎকার জুড়ে দিয়েছে। সৃজন টলে যেতে নেয়, ভারসাম্য রাখতে পারে না, নিজেকে কোনো মতে টিকিয়ে রেখে দ্রুত কদমে বিছানার দিকে এগোয়। মেয়েটার কেমন নির্জীব হয়ে আছে, নিথর দেহটা বিছানার সঙ্গে লেপ্টে আছে, বাম হাত বাইরে ঝুলছে, কবজি বরাবর ছুরি চালিয়েছে শ্রেয়না। মেঝেতে রক্তের স্রোত বইছে। কোনো রকম শ্রেয়নার হাতে রুমাল বেঁধে দিয়ে ওকে কোলে তুলে নেয় সৃজন। পা তার চলছে না, এক প্রকার টেনে টুনে বের হয় ফ্ল্যাট থেকে। শ্রেয়া বাসায় থাকবে না, থাকতে নারাজ, সে ভাইয়ের সাথে যাবে। কেঁদে কেটে হেসকি তুলে ফেলেছে ইতিমধ্যে। শ্রেয়নাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে মেয়েটার। সৃজন ভেবে পাচ্ছে না হুট করে শ্রেয়নার এমন সিদ্ধান্ত কেন নিল। সৃজন আলম? ডাক্তার রেশব সৃজনের সামনে এসে দাঁড়ায়, যিনি নীরজ জাইদের বন্ধু। সৃজন তাকে দেখে শুকনো গলায় বলে, আমার বোন ঠিক হয়ে যাবে তো আঙ্কেল? কোনো সমস্যা নেই তো? ভেতরের মেয়েটা তোমার বোন? চিন্তা করো না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। রেশব দ্রুত প্রস্থান করেন। সৃজন অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। শ্রেয়া তার পাশেই দাঁড়িয়ে আছে। বাচ্চাটার কান্না থামার নামগন্ধই নেই। জীবনে নিজের পরিবার ছাড়াও আরও কিছু কাছের লোকজন থাকা দরকার, যারা দুঃসময়ে ভরসা দিতে পারবে, সাহস যোগাতে পারবে। আর্থিক সহায়তা না থাকলেও যেন মনোবল বৃদ্ধি করতে পারে। সৃজনের কেউ নেই এই শহরে, শুধুমাত্র নিজের দু বোন ছাড়া। ছোট বোনটাকে কার কাছে রেখে বের হবে? দেশের যে অবস্থা, একটা নবজাতকও হায়নাদের হাত থেকে ছাড় পায় না। বিমর্ষ হয়ে বসে যায় সৃজন, দু হাতে নিজের চুল খামচে ধরে। শ্রেয়া ওর বাহু চেপে বসে আছে, থেকে থেকে কেঁপে উঠছে বাচ্চাটা। আপু সুস্থ হয়ে যাবে ভাইয়া, আমার খুব কান্না পাচ্ছে। আপু এমন কেন করলো? সৃজন মাথা থেকে হাত সরিয়ে ছোট বোনকে নিজের বুকে আগলে নেয়, মাথায় হাত বুলিয়ে চুমু খায়, ভাঙ্গা গলায় বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সানি, শেষবারের মতো আদেশ করছি, গিয়ে লাইট বন্ধ করে আয়। মুফিসের নাতি, শেষবারের মতন অর্ডার করছি, গো অ্যান্ড টার্ন অফ দ্য লাইট। তবে রে হারামজাদা! সানির পিছনে লাথি বসিয়ে দেয় মিরাব। সানি কোনো রকমে পড়ে যাওয়া থেকে বাঁচে, তবে নড়াচড়া করে না। কুম্ভকর্ণের মতো বিছানার চাদর খামচে পড়ে থাকে। সে কিছুতেই লাইট বন্ধ করবে না। মিরাবকেই কাজটা করতে হবে। যতই মারো আর যতই ধরো, সানিয়া জুটছি না। নিজের কাজ নিজে করতে শেখো প্রিয়, তবেই জীবন সুন্দর। মিরাব কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। সে নিজেও বিছানা ছেড়ে উঠবে না, সানিকে দিয়েই বাতি বন্ধ করাবে। একজন বিছানার এপাশে, আরেকজন বিছানার ওপাশে।
কেউ কারো থেকে কম না, দুজনের একজনও উঠতে নারাজ। দোস্ত, লাইট বন্ধ করে আয়, ঘুমাবো তো। মীরাবের করুণ কণ্ঠেও সানির মন গলল না। ইতিমধ্যে চোখের পাতা বন্ধ করে নিয়েছে সে, ঠোঁটের কোণে শয়তানি হাসি। প্রতিদিন তাকে দিয়েই বাতি বন্ধ করানো হয়, আজ বোমা ফাটলেও সানি নিজের জায়গা থেকে সরবে না। ঠিক আছে, পাশের রুম থেকে একজনকে কল করে ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয়। প্রেম শুরু করার আগেই বাস খাবো, ডাকো ওদের। মীরা পাত্তা না দিয়ে বালিশের নিচ থেকে মোবাইল বের করলো। কিরমির করছে সে, সানিকে যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছে ওর নামও মীরাব না। মোবাইল হাতে নিতেই আননোন নাম্বার থেকে কল আসে। সানি বলে, এত রাতে তোকে স্মরণ করলো কে ব্রো? কার তো দুর্দিন এসে গেল রে। কোনো দরকারি কল, নিশ্চয়ই কোনো বেডি কল করতে আসবে না। দাঁত চেপে কথাটা বলে কল রিসিভ করে কানে ধরে মীরাব। মুহূর্তেই মুখের রং বদল হয় তার। কিছুক্ষণ পর কল কেটে মেসেজ চেক করতে যায়, লাফ দিয়ে উঠে বসে বিছানায়। সানি চোখ মুখ কুঁচকে নেয়, কম্বল ঠিক মতো শরীরে পেঁচিয়ে নিয়ে বলে, এতক্ষণ হাতের মতন শুয়ে থেকে হঠাৎ বানানোর মতন লাভ দিলে যে? কোন ঘাটের মরা তোকে ডাক পাঠালো? মীরাব বিছানা ছাড়তে ছাড়তে বলে, শ্রেয়না আপু হসপিটালে, আমি যাচ্ছি। তোর ইচ্ছে হলে আয়, তাহলে দাঁত কেলিয়ে ঘুমা। সানি তড়িঘড়ি করে উঠে মীরাবের পিছু নিয়ে বলে, ছাগল, দাঁত কেলে ঘুমানো যায় নাকি? ঘর থেকে বের হয়েও আবারও ফিরে আসে সানি। শরীরের পেঁচানো কম্বল বিছানায় ছুঁড়ে মারে, আবারও দৌড় দেয়। সিনহা সব কিছু গুছিয়ে সবে উঠে দাঁড়িয়েছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। নিজের ডেস্কে থেকে বেরোতেই শ্রেজানের মুখোমুখি হয় সে। এত রাতে শ্রেজানকে হঠাৎ পুলিশ স্টেশনে দেখে কিঞ্চিত অবাক হলো সিনহা। সচরাচর শ্রেজান তাকে না বলে আসে না। ধ্রুব, সেলের চাবি দাও। কেন? জাস্ট ডু ইট। শ্রেজানের ধমকে চমকে যায় সিনহা। পকেট থেকে তড়িঘড়ি করে চাবির গোছা বের করে শ্রেজানকে নির্দিষ্ট চাবি দেখিয়ে দেয়। চেয়ে থাকে তার গমন পথে। পরনের প্যান্ট খানিক উঁচু করে নিয়ে বলে, বারে নীরজ জামাইয়ের পাশে সকলেই দেখি তপ্ত মেজাজের। শান্ত ছেলেটার কি দশা করে ছেড়েছে? গোয়েন্দার মেজাজ আজ এত হট কেন? এদিকে ছেলের দরজা খুলে ঘুমন্ত ধ্রুবকে টেনে তুলে শ্রেজান কপাল চেপে নিজের দিকে ঘুরিয়ে গালে ঘুষি দেয়। এরপর লাথি ঘুষি ইচ্ছে মতো লাগায়। ধ্রুব মুখ থুবড়ে পড়ে গেলে তার ঘাড়ে পা চেপে ধরে শ্রেজান, হুঙ্কার ছাড়ে, কুত্তার বাচ্চা, বল কি বলেছিস ওকে, বল। আজ তোর কলেজে টেনে ছিঁড়ে ফেলবো আমি। সিনহা সহ দুজন কনস্টেবল দ্রুত ভেতরে ঢুকে শ্রেজানের দিকে এগোতে নিলেই সেদিকে অগ্নি দৃষ্টিতে তাকায় শ্রেজান, যার ফলে তারা সেখানেই থেমে যায়। শ্রেজান দাঁত চেপে আওড়ায়, আমার কাছে বাধা দিতে এলে সব কয়টা লাশ পড়বে এখানে। লেট মি ডু মাই ওয়ার্কস, আউট। শ্রেজানের ধমকে ভয় পেয়ে যায় তারা। এর আগে এভাবে রাখতে দেখেনি লোকটাকে। এমনকি শ্রেজান রেগেও কথা বলেনি কারো সাথে। শান্ত মেজাজ হঠাৎ এত গরম হবার কারণ কি? এভাবে ছেড়ে দিলে ধ্রুবকে তো মেরেই ফেলবে। ধ্রুবের চুলের মুঠি ধরে তার পিঠে পা রেখে দাঁত চেপে বলে, শুয়োরের বাচ্চা, বলবি না সেনাকে কি বলেছিস? ও সুইসাইড অ্যাটেন্ড কেন করেছে? জিপ টেনে ছিঁড়ে ফেলবো তোর, বল। ধ্রুব চমকায়, সেই সঙ্গে আঁতকে উঠে। আমি কিছু জানি না, সত্যি। পরপর দুটো পাঁচ মেরে দেয় ধ্রুবর মুখে। ছেলেটার মার খেতে খেতে বেহাল দশা। আপনি চাইলে সিসি ক্যামেরা চেক করতে পারেন, সত্যি কিছু জানি না আমি। পুলিশ স্টেশনে ক্যামেরা লাগানো আছে, সেটা মনে পড়তেই ধ্রুবকে ছেড়ে দেয় শ্রেজান। হনহনিয়ে বেরিয়ে আসে সেল থেকে। কনস্টেবল তখন এগোয় ধ্রুবর দিকে, আর একজন ডাক্তারকে খবর দিতে যায়। সিনহা হতভম্বর নেত্রে তাকিয়ে আছে। যখন তার মনে হলো শ্রেয়না সুইসাইড করেছে, দ্রুত কদমে প্রস্থান করে সে। মেয়েটার কি মাথা গেছে? এত সুন্দর জীবনকেও দোজগে ঠেলে দেয় নাকি? সেজানের দিকে তাকাতে ভয় লাগছে সিনহার। ভদ্রলোকের ফর্সা মুখ রক্তিম হয়ে এসেছে, শক্ত করে দাঁতে দাঁত চেপে ধরে রেখেছে, কপালে ভাঁজ পড়ে আছে, সেই সঙ্গে চিকন ভ্রুজোড়া কুঁচকে রেখেছে শ্রেজান। নাকের ডগা লাল, দেখেই বোঝা যাচ্ছে সুযোগ পেলে এই মুহূর্তে একটা খুনও করে ফেলতে পারবে সে। শেষ রাতের দিকে আবরণের মোবাইলে কল ঢোকে। এতক্ষণ যাবৎ ফোন বন্ধ ছিল। মূলত সিয়াম, তুষার, নাহিদ, মিহাত ওদের সঙ্গে গোডানে এসেছে আবরণ। সারা রাত ধরে
টর্চার করেছে সুভাষের লোকদের উপর, গরম রড দিয়ে ইচ্ছে মতো পিটিয়েছে, কারেন্ট শক দিয়েছে, নখ একটার একটা করে উপড়ে ফেলেছে। মনোযোগ সহকারে এসব কাজ সম্পূর্ণ করেছে আবরণ। মোবাইলের প্রতি খেয়ালই ছিল না। যখন ওদের চিৎকার আবরণের কানে এসেছে, তৃপ্তিতে চোখ বুজে নিয়েছে সে, যেন তাদের আর্তনাদে চরম শান্তি পেয়েছে। বাচ্চা মেয়েটার সঙ্গে কি নির্মম আচরণই না করেছে জানোয়ারগুলো। এতটুকু শাস্তি কি তাদের প্রাপ্য নয়? আবরণ নিজের কাজ করছে, বাকিরা শুধু তাকিয়েছিল। এসব নিতান্তই তাদের কাছে সামান্য ব্যাপার। পুলিশে এর চেয়েও কত ধরনের ভয়ঙ্কর কাজ করছে, তবে আবরণকে দক্ষ হাতে সব করতে দেখে বেশ অবাক হয়েছিল তারা। একেবারে মেরে ফেলেনি, আত্মরা করে রেখে দিয়েছে। একটু সুস্থ হলে আবারও নরক যন্ত্রণা দিবে আবরণ। হাত মুখ ধুয়ে সবে মোবাইল হাতে নিয়েছে, শখানেক মিসড কল, সেই সঙ্গে মেসেজ। সেরকমই মনে হচ্ছে মোবাইল যেন এখনই ব্লাস্ট হয়ে যাবে। সব কয়টা কল মিরাবের। ছেলেটা কি পাগল? দেখছে মোবাইল বন্ধ, এরপরও কল দিয়েই চলেছে।